একটা বিষয় মানে আমরা বেঁচে গেছি যে সাক্ষ্য আইনের কোনো মোসাবিদা নাই, ড্রাফটিং নাই। তো সাক্ষ্য আইন থেকে একটা বর্ণনামূলক প্রশ্ন আসবে, যেটা ন্যারেটিভ মূলক প্রশ্ন, যেটা টু দ্য পয়েন্টে লিখতে হবে, আর প্রবলেমেটিক প্রশ্ন আসবে অথবা লজিক দিয়ে উত্তর দিতে হবে। তো 2025 সালে আমাদের যেটা আসছিল 25-এর প্রশ্নটা সালে আমাদের সাক্ষ্য আইন থেকে আসছিল। রবিউল সাহেব, হ্যালো রবিউল সাহেব ক্যামেরাটা অফ করেন। সাকিব ভাই চালান। জি ভাই, 2025 সালে আমাদের আসছিল একটা প্রশ্ন যে ওয়ান্স এ টেন্যান্ট ইজ অলওয়েজ টেন্যান্ট and once a licensee is always licensee। তাহলে একবার যে টেনেন্ট ভাড়াটিয়া, সে আজীবনের জন্যই ভাড়াটিয়া, সে কখনো মালিক দাবি করতে পারবে না। আবার একবার যে লাইসেন্সি, একটা হচ্ছে লাইসেন্সর যে মঞ্জুরি পত্রটা দেয়, আর লাইসেন্সি যে মঞ্জুরিটা গ্রহণ করে, ওই লাইসেন্সটা গ্রহণ করে। তাহলে যে একবার যে মঞ্জুরি নিয়েছে বা লাইসেন্সি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, সে তার লাইসেন্সের সত্য কখনোই অস্বীকার করতে পারবে না। তার মানে বোঝা যাচ্ছে যে ভাড়াটিয়া আর লাইসেন্সি কখনো মালিক হবে না, এবং মালিক যে কাজগুলো করতে পারে সে কাজগুলো তারা করতে পারবে না। মালিক একটা জমি বা একটা সম্পদকে পরিবর্তন করতে পারে, অন্য সম্পদে রূপান্তর করতে পারে, ওই সম্পদটা সেল করতে পারে, ওই সম্পদের উপর মালিক চুক্তি করতে পারে। আর মালিক ওই সম্পদের ক্ষেত্রে দেশের প্রচলিত আইন অনুযায়ী স্বাধীন যতগুলো কাজ আছে সবগুলোই মালিক করতে পারে। কিন্তু যখন কেউ ভাড়াটিয়া হবে, টিনেন্ট হবে, তাহলে টিনেন্ট এবং লাইসেন্সি এটা কখনোই কি করতে পারবে না, তার মালিকানা সত্ত্ব বা হচ্ছে লাইসেন্সর যে আছে, লাইসেন্সর যেভাবে তাকে যে শর্তগুলো দিছে এই শর্তের বাইরে সে যেতে পারবে না। তাহলে 115 ধারা এবং 116 ধারার আলোকে এই নীতিটি ব্যাখ্যা করছে। তাহলে 2025 সালে প্রশ্ন আসছিল হচ্ছে কোথা থেকে ভাই? এস্টোফেল থেকে আসছিল, স্বকার্যজনিত বাধা থেকে এই প্রশ্নটা আসছিল। 115 এবং 116 ধারা প্রশ্ন লিখে দিছে একদম, যে এভিডেন্স অ্যাক্ট 1872-এর 115 এবং 116 আলোকে নীতিটি ব্যাখ্যা করুন। তাহলে এস্টোফেল থেকে 2015 সালে 2025 সালে যেহেতু প্রশ্ন এসে গেছে, এবার আসার সম্ভাবনা কম, তবু আমরা জানলাম এটা। আরেকটা প্রশ্ন 2025 সালে আসছিল, সেটা হচ্ছে যে সি কে হত্যার দায়ে বি অভিযুক্ত হয়। বি দাবি করে যে মানসিক অপ্রকৃতস্থতার কারণে সে তার কৃতকার্যের প্রকৃতি সম্পর্কে জ্ঞাত ছিল না। এভিডেন্স অ্যাক্ট 1872-এর প্রাসঙ্গিক ধারাসমূহ উল্লেখে মানসিক অপ্রকৃতস্থতা প্রমাণে বিয়ের কোনো দায়িত্ব আছে কিনা আলোচনা করুন। তাহলে অপ্রকৃতস্থতা, মাইনর, এক্সিডেন্টাল ওয়ার্ক, তারপরে আইন বলে বাধ্য, ভুল ধারণা বশত, যাবতীয় কিছু আমাদের আছে কোথায়? জেনারেল এক্সেপশনে, পেনাল কোডের জেনারেল এক্সেপশনে। কিন্তু সাক্ষ্য আইন অনুযায়ী জেনারেল এক্সেপশনকে বৈধ ঘোষণা করছে 105 ধারা অনুযায়ী। বার্ডেন অফ প্রুফের ওই জায়গায় আছে, তো বার্ডেন অফ প্রুফের ওখানে 105 ধারা। তাহলে সাক্ষ্য আইন 1872 সালের 105 ধারা অনুযায়ী এখানে কি করছে, মানে বি যেহেতু দাবি করছে সে মানসিক অপ্রকৃতস্থ অর্থাৎ আনসাউন্ড মাইন্ড, সেহেতু তিনি সাক্ষ্য আইনের 105 ধারার বিধান অনুসারে যে পেনাল কোডের যে জেনারেল এক্সেপশনের অপ্রকৃতস্থতা কত নাম্বার ধারা আছে ভাই? অপ্রকৃতস্থতা হচ্ছে যে কত? 84 ধারা। তাহলে 105 ধারার সাক্ষ্য আইনের বার্ডেন অফ প্রুফের যে সেকশন, যদি আরো প্রশ্ন ভালো করতে চান, বার্ডেন অফ প্রুফটা কত নাম্বার অধ্যায়ে আছে? ওটা সম্ভবত 8 নাম্বার অধ্যায়। তো 8ম অধ্যায়ের
105 নাম্বার সেকশন অনুযায়ী, বা সেকশন লেখার দরকার নাই, সেকশন লিখলে ইংলিশে লিখবেন সেকশন, বাংলা যেহেতু আমরা ধারা লিখবো, তাহলে 105 ধারার আলোকে এই যে জেনারেল এক্সেপশনের 84 ধারা অনুযায়ী বর্ণিত বিয়ের কাজটি অপ্রকৃষ্টতার কারণে কৃত কাজ, মূলে সে যে ওই যে প্রাপ্ত হবে, অর্থাৎ জেনারেল এক্সেপশনের আওতায় পড়বে, বর্ণিত কাজটি তার অপরাধ বলে গণ্য হবে না। এরকম করে আপনারা শুধু যেটা করতে হবে যে ধারাটা আমরা চিনতে পারতেছি কিনা, কোনো বই থেকে কোনো ভাষা নেওয়ার দরকার নাই, নিজের ভাষায় লিখে দিবেন, অতিরঞ্জিত করার দরকার নাই, তারপরে হচ্ছে যে অপ্রাসঙ্গিক জিনিস এখানে নিয়ে আসারও দরকার নাই, টু দা পয়েন্টে, তবে লেখাটা যেন একটু স্পষ্ট হয়, এদিকে মনোযোগ দিতে পারেন। লেখাটা কিভাবে স্পষ্ট হবে, প্রেজেন্টেশনটা কিভাবে সুন্দর হবে, ধারা যেটা লিখতেছি সেটা ঠিক লিখতেছি কিনা, আইনের নাম যেটা লিখতেছি সেটা সঠিক প্রনাউন্সিয়েশনে, সঠিক স্পেলিং এ লিখতেছি কিনা, এই দিকে গুরুত্ব দিবেন। প্রশ্ন বড় করার থেকে, অনেক বড় করলে যে বেশি মার্ক আমার মনে হয় না সেটা। তাহলে দুটো প্রশ্ন গেল। তৃতীয় নাম্বারটা প্রশ্ন আসছিল যে ওই যে 2025 সালে, তৃতীয়ত না তো, প্রশ্ন তো আসে দুইটা, তাহলে সেকেন্ড প্রশ্ন হচ্ছে এটা যে ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট। এই প্রশ্নটা বারবার আসছিল, স্যারও সেদিন আলোচনা করছে যে মৌখিক সাক্ষ্য সর্বদাই কি হবে, প্রত্যক্ষ হবে। এই প্রশ্নের মানে মান দিয়ে আছে কিন্তু 10 মার্ক। তাহলে মৌখিক সাক্ষ্য সর্বদাই হচ্ছে প্রত্যক্ষ হবে। তাহলে ওই যে 59 নাম্বার সেকশনও এখানে একটু দিবেন যে দলিলের বিষয়বস্তু ব্যতীত সবকিছুই কি করা যায়, মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায়, কিন্তু মৌখিক সাক্ষ্য কিরকম হবে এটা 60 ধারার অধীনে বলা হয়েছে যে মৌখিক সাক্ষ্য সর্বদাই প্রত্যক্ষ হবে। এখন এই প্রত্যক্ষ বিশ্লেষণে একই সেকশনে যে ওই প্রত্যক্ষটা বা ডিরেক্টটা কিরকম হবে, যে শুনেছে সে ব্যক্তি ও বিষয় সম্পর্কে সাক্ষ্য দিবে, যে দেখেছে, যিনি দেখেছে তিনি বর্ণিত বা ওই যে বিষয়ে যিনি হচ্ছে যে দেখেছেন সে বিষয়ে তিনি সাক্ষ্য দিবেন। এর সঙ্গে আপনারা লাস্টে তারপরে যিনি বোধগম্য করেছেন, স্পর্শ করেছেন তিনি, যিনি অনুধাবন করেছেন তিনি দিবেন। এই জিনিসটা ইলাবোরেট করে দিয়ে দিলেন। আর সাথে যদি পারেন হচ্ছে যে নিচে একটা বা প্রত্যেকটা কথার সঙ্গে যদি উদাহরণ পারেন উদাহরণ দিলেন, আর কেসলো যদি মনে থাকে কেসলো দিলেন একটা, না থাকলে নাই। তো টু দা পয়েন্টে আমরা শুধু যদি হচ্ছে যে এই যে ওরাল এভিডেন্স মাস্ট ডিরেক্ট, এটা আমরা এই ডিরেক্টটা প্রমাণের জন্য শুধু যদি এই কথা লিখি যে কোন একটি ঘটনা শুনেছেন, সেই ঘটনাটা বর্ণনা করবেন, সে ওই বিষয়ে সাক্ষ্য দিবেন, এটা এনাফ। তারপরে যিনি দেখেছেন তিনি ওই দেখা ভিত্তিতে বর্ণনা দিবেন। তাহলে সাক্ষ্য আইন সবসময় ডিরেক্ট হবে। এটা হেয়ার্স দ্য এভিডেন্স বা হচ্ছে যে শোনা সাক্ষ্য, এটা সাক্ষ্য আইন সমর্থ করে না। ওখানে পজ রাখবেন যে এরকম যে বিশেষ সাক্ষ্য আইনের বিশেষ ব্যতিক্রম ব্যতীত, এই যে 32 এবং 33 ধারা ব্যতীত শোনা সাক্ষ্য সাক্ষ্য আইনের কোনো ভিত্তি নেই, আইনি ভিত্তি নেই। তাহলে ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট, এটা আমরা 25 সালে আসছিল, একটা প্রবলেম আসছিল। আর প্রশ্নের প্যাটার্ন হচ্ছে একটা সলিড প্রশ্ন আসতেছে, সাথে একটা প্রবলেম আসতেছে এরকম, এবারও আশা করি তাই হবে। তাহলে দ্বিতীয় ওই প্রশ্নের দ্বিতীয় অংশ হচ্ছে যে এক্স কে বিষ প্রয়োগে হত্যার দায়ে ওয়াই অভিযুক্ত হয়। মামলা চলাকালে সাক্ষ্য প্রদান করা হয় যে এক্স কে যে বিষ প্রয়োগ করে হত্যা করা হয় তার অনুরূপ বিষ এক্স এর মৃত্যুর পূর্বে ওয়াই সংগ্রহ করেছিল। আপনি কি মনে করেন ওয়াই কর্তৃক অনুরূপ বিষ সংগ্রহ কোনোভাবে এই মামলায় প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের উপযুক্ত ধারা উল্লেখে উত্তর দিন। এটা ওই যে 8 নাম্বার ইয়া থেকে আসছিল, 8 নাম্বার ধারা থেকে সাক্ষ্য আইনের। তো 8 নাম্বার কি বলা আছে, উদ্দেশ্য, মোটিভ, প্রিপারেশন, প্রিভিয়াস এন্ড সাবস্ট্যান্ট কন্ডাক্ট। তাহলে উদ্দেশ্য, প্রস্তুতি, পূর্ববর্তী এবং পরবর্তী আচরণ প্রাসঙ্গিক, ওখানে বেশ কিছু উদাহরণের কথা বলা আছে সাক্ষ্য আইনে। এই উদাহরণটাই ডাইরেক্ট উঠিয়ে দিছে 8 নাম্বারের। তাহলে এবারে যেহেতু 8 নাম্বার থেকে আসে, তাহলে এবারে 7 নাম্বার, 6 নাম্বার, 9 নাম্বার ওগুলোতে যদি কোনো উদাহরণ থাকে, 6 নাম্বার বিশেষ করে রেস গেস্টি, 7 নাম্বার যে একটা জিনিসের উপলক্ষ, এগুলো কিন্তু চেইন,
একটা অপরাধের চেন, মনে করেন একই কাজের অংশ যদি আপনার বর্ণনা করি, রেজ গেস্টি নীতিটা, একটা অপরাধ, যে কোনো একটা অপরাধ কল্পনা করবেন, মনে করেন কেউ কাউকে চুরি করছে বা আঘাত দিছে। এই যে চুরি যদি করে বা আঘাত যদি দেয়, আঘাত দেওয়ার জন্য তো একটা আঘাতের অস্ত্র সংগ্রহ করবে তাকে, কোন একটা, সে লাঠি হোক বা দা হোক বা কুড়াল হোক, যেটাই হোক, একটা সংগ্রহ করতে হবে। তাহলে ওই কুড়াল সংগ্রহ করা ওই ঘটনা কিন্তু আঘাতের সঙ্গে সংযুক্ত। তারপরে আঘাত করার পর কুড়ালটা কোনো জায়গায় ফালাই দিছে, জনগণ বা আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করছে, হসপিটালে নিয়ে গেছে, হসপিটালে নিয়ে যাওয়ার পর সে মারা গেছে। তারপরে এই লোক যে আঘাত করছে সেই লোক পালায়ে যায়, একটা বাসায় আশ্রয় নিছে। অর্থাৎ ওই অপরাধকে কেন্দ্র করে শুধুমাত্র ওই অপরাধকে কেন্দ্র করে ঘটনাগুলো যতদূর যাচ্ছে সবগুলোই হচ্ছে একই কাজের অংশ, রেস গেস্টি নীতি। একই কাজের অংশ কখন হবে না? ওই ব্যক্তি আঘাত করে যায় ফুটবল খেলতেছে, তো ফুটবল খেলার সঙ্গে আঘাতের কোনো মিল নাই, কিন্তু ওই ব্যক্তি আঘাত করে যায় কোনো বাসায় আশ্রয় নিচ্ছে, মানে কি, আঘাতে ভয়ে ভীতু হয়ে তাকে লোকজন ধরবে, মারবে, যার কারণে সে এক বাসায় আশ্রয় নিচ্ছে। এটা হচ্ছে একই কাজের অংশ। সে যায় ফুটবল খেলতেছে, গান গাচ্ছে, ভাত খাইতেছে, অর্থাৎ রুটিন কাজ করতেছে, চিত্ত বিনোদনের কাজ করতেছে, এগুলো কিন্তু একই কাজের অংশ না। তাহলে ওই অপরাধের সঙ্গে শুধুমাত্র প্রাসঙ্গিক যে বিষয়গুলো সেগুলোই রেস গেস্টি নীতি 6। আর উপলক্ষ কারণ পরিণাম আমরা তো জানি যে কারণ বিনা কার্য হয় না। তাহলে আমাদের ওগুলো কিন্তু খুব ক্লোজ, 6 আর 8 ধারাটা খুবই ক্লোজ, ডিফারেন্সিয়েট করা খুব কষ্টকর ওখানে। তবে উদাহরণগুলো দেখলে সহজে ডিফারেন্সিয়েট করা যায়, পার্থক্য ওখানে সহজে বের করা যায়। আর 9 নাম্বার তো গতকাল স্যার ভালো করে বুঝাই দিছে। আর 10 নাম্বার হচ্ছে কমন কনস্পাইরেসি। যে কোনো অপরাধে যদি একের অধিক ব্যক্তি থাকে, তাহলে একের অধিক ব্যক্তি যদি কমন কনস্পাইরেসি করে বা কমন ইন্টেনশন দেখায়, তাহলে 10 ধারা অনুযায়ী প্রাসঙ্গিক, অর্থাৎ 5 থেকে 55 পর্যন্ত সাক্ষীতে কোনটা প্রাসঙ্গিক কোনটা অপ্রাসঙ্গিক এই বিষয়গুলোই প্রমাণ করতে বলবে। এখানে যদি কোনো প্রবলেম আসেও, প্রবলেমে শুধুমাত্র জানতে চাবে যেটা প্রাসঙ্গিক না প্রাসঙ্গিক না। 5 থেকে 55 পর্যন্ত এই বিষয়গুলো। তাহলে 6 থেকে 10 পর্যন্ত 11, এগুলো 11-12 এগুলো আপনারা একটু দেখে নেবেন। বিশেষ করে গতকাল স্যার আলোচনা করলো না যে হচ্ছে যে স্বীকৃতি এবং স্বীকারোক্তি, এই জায়গাটা কিন্তু হট টপিক। এখান থেকে বরাবরই প্রশ্ন আসে। একটা স্যার যেটা সবচেয়ে বেশি সময় দিচ্ছে গতকাল, যেমন যে সকল স্বীকারোক্তি স্বীকৃতি, কিন্তু সকল স্বীকৃতি স্বীকারোক্তি নয়। তো এই বিষয়টা এক একজন এক এক ভাবে লিখবে, এটাই স্বাভাবিক। প্রমাণ করতে পারলেই হইল যে স্বীকারোক্তিটা একটা স্বীকৃতির অংশ। এই স্বীকৃতি মানে অনেক প্রকারে হতে পারে, কিন্তু স্বীকারোক্তিটা একটা স্পেসিফিক জিনিস। সেটা দোষ স্বীকার করতে হবে এবং দোষ স্বীকারটা স্বেচ্ছা প্রদত্ত হতে হবে এবং ওই দোষ স্বীকারটা তার বিপক্ষেই কার্যকর হবে। আর স্বীকৃতি আপনি যে কোনো কিছু দিয়ে, এমনকি তৃতীয় ব্যক্তিও স্বীকৃতি দিতে পারে, কিন্তু স্বীকারোক্তি কিন্তু তৃতীয় ব্যক্তি দিতে পারবে না। সো দ্যাট সকল স্বীকারোক্তি স্বীকৃতি, কিন্তু সকল স্বীকৃতি স্বীকারোক্তি নয়। এ ধরনের আরো প্রশ্ন আছে। সকল হত্যাই হচ্ছে কি কালপাবল হোমিসাইড, কিন্তু সকল কালপাবল হোমিসাইডই কি না হত্যা না বা খুন নয়। পৃথিবীতে যত মানুষ মারা যাবে সবকিছুই হচ্ছে মানে ন্যাচারাল না, স্বাভাবিক ভাবে না, অস্বাভাবিক ভাবে যা কিছু মারা যাবে সেটা কিন্তু কি হবে, নরহত্যা হবে। যত কিছু, ইভেন এই যে রাইট অফ প্রাইভেট ডিফেন্স প্রয়োগ করে যদি আপনি কাউকে মেরে ফেলেন সেটাও নরহত্যা। বাট সেফগার্ড কি, সেফগার্ড হচ্ছে রাইট অফ প্রাইভেট ডিফেন্সের ওই শর্তগুলো। তারপরে জেনারেল এক্সেপশনে যে কাজগুলো আছে, যে অপ্রকৃষ্ট ব্যক্তি কাজ করলো, মাইনর ব্যক্তি কাজ করলো 9 বছরের কম বা 9 থেকে 12 বছরের মধ্যে, আনসাউন্ড মানে বোধগম্যতার অভাব বা অ্যাক্সিডেন্টাল ফ্যাক্ট, ইনটক্সিকেট পারসন, যারাই কাজ করতেছে এরা সেফগার্ড হচ্ছে। অর্থাৎ পৃথিবীর যা কিছু এই যে জিনিসগুলো যেভাবে খুন হোক, যেভাবে একটা ব্যক্তি মানে স্বাভাবিক নিয়মের বাইরে
মৃত্যুবরণ করুক, সেটাই হবে কি হবে কালপেবল হোমিসাইড। কিন্তু কালপেবল হোমিসাইডকে আপনারা 300 ধারায় যে 4টা শর্ত যুক্ত করছে, ওই 4টা আর 5টা ব্যতিক্রমের বাইরে যখন হচ্ছে তখন সেটা খুন হচ্ছে। আবার 5টা ব্যতিক্রমের মধ্যে যখন পড়তেছে আর 299 ধারার যে 3টা ব্যাখ্যাতে যেভাবে ইয়েগুলো বিশ্লেষণ করা হয়েছে ওগুলোর মধ্যে যখন পড়তেছে তখন সেটা কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার হচ্ছে, অর্থাৎ নরহত্যা হচ্ছে, নিন্দুকীয় নরহত্যা হচ্ছে। তাহলে যেটা আছে যে সকল মানে খুনই হচ্ছে যে কি বলে কালপেবল হোমিসাইড, কিন্তু সকল কালপেবল হোমিসাইডই কি না, খুন না। এরকম হচ্ছে যে সকল স্বীকারোক্তি হচ্ছে স্বীকৃতি, বা সকল স্বীকৃতি স্বীকারোক্তি না। এই ধাঁচের প্রশ্ন অনেক সময় করে, যেমন হচ্ছে যে সকল প্রাসঙ্গিক সকল ঘটনাই হচ্ছে প্রাসঙ্গিক, বা সকল প্রাসঙ্গিক জিনিসই গ্রাহ্য না, এরকম একটা আছে না, যে প্রাসঙ্গিক হলেই যে সেটা গ্রাহ্য সাক্ষী হবে, ব্যাপারটা কিন্তু তা না। সাক্ষ্য আইনে অনেকগুলো বার আছে, ব্যতিক্রম আছে। যেমন প্রিভিলেজ কমিউনিকেশন, প্রিভিলেজ কমিউনিকেশন কিন্তু 122 থেকে স্বামী স্ত্রীর মধ্যে যে প্রিভিলেজ কমিউনিকেশন হয়। 126 উকিল মক্কেলের মধ্যে প্রফেশনাল কমিউনিকেশন যেগুলো হয় ওটাও প্রিভিলেজ কমিউনিকেশন। সিমিলারলি 129-এ দেখা গেল যে আইন উপদেষ্টার সহিত আইনি বিষয়ে যখন কোনো গোপন যোগাযোগ করতেছে সেটাও প্রিভিলেজ কমিউনিকেশন। এই কমিউনিকেশন গুলো আদালত কখনোই বাধ্য করতে পারে না যে তুমি এটা প্রকাশ করো। যেমন 125 অনুযায়ী রাজস্ব একটা অফিস অথবা একটা পুলিশ অপরাধ উদ্ঘাটনে, অপরাধের তথ্য অন্বেষণে যে কি ভূমিকা মানে কি মানে সোর্স তারা ইউজ করেছে, কোন সোর্স করেছে, কাকে ইউজ করেছে, এটা ডাজন্ট ম্যাটার। এই বিষয়ে ওই পুলিশ বা ওই রাজস্ব কর্মকর্তা উত্তর দিতে বাধ্য না, আদালত যতই প্রেশার দেয়। তার সেফগার্ড হচ্ছে কি, সে 125 অনুযায়ী এ বিষয়ে আদালত কখনো ফোর্স করতে পারবে না। যেহেতু আদালত ফোর্স করতে পারবে না, তাহলে বাংলাদেশের কোনো আইনেই তাকে ফোর্স করতে পারবে না। সো প্রিভিলেজ কমিউনিকেশন গুলো প্রাসঙ্গিক হলো সে বিষয়ে, কিন্তু কি দেয়া যাচ্ছে না, সাক্ষী দেয়া যাচ্ছে না। তাহলে প্রাসঙ্গিক তথ্য হলেই যে গ্রাহ্য সাক্ষী না, সেটা আইনে যাকে গ্রাহ্য বলছে তাই সেই গ্রাহ্য। যেমন 136 অনুযায়ী সাক্ষী কে উপযুক্ত সাক্ষী, কে সাক্ষী দিবে, কি করবে, সেটা আদালত নির্ধারণ করবে। সিমিলারলি 148-এ বলছে যে কোন বিষয়ে সাক্ষ্য দিবে, কোন বিষয়ে সাক্ষ্য থেকে বিরত থাকবে, সেটা আদালত নির্ধারণ করবে। আপনি মানে ইমপিচিং ক্রেডিট অফ উইটনেস, মানে ওই যে সাক্ষী যে ক্যারেক্টার বা ইমপিচমেন্ট করবেন, সাক্ষীর বিশ্বাসযোগ্যতা, ক্রেডিট অফ উইটনেস রেট, এটা আপনি আদালতের অনুমতি ছাড়া করতে পারবেন না। আদালত যদি স্যাটিসফাই হয় যে তার মানে ক্যারেক্টার বা তার যে বিশ্বাসযোগ্যতা সেটা যদি ইমপিচমেন্ট করা হয় তাহলে সত্য বের হয়ে আসবে, তখন আদালত অনুমতি দিবে। আদারওয়াইজ 155-তে যে 3টা ইমপিচমেন্ট করা যায়, সাক্ষীর বিশ্বাসযোগ্যতা, এটা কিন্তু আদালত করতে দেবে না। এই সাক্ষীর বিশ্বাসযোগ্যতা ওই জায়গাতেও কিন্তু প্রশ্ন আসে। লিডিং কোশ্চিন থেকে ওখানেও 5 মার্কের একটা প্রশ্ন দিবে, কোন জায়গায় লিডিং কোশ্চিন করা যাচ্ছে, কোন জায়গায় করা যাচ্ছে না, বা একটা প্রবলেম ক্রিয়েট করে দিতে পারে। চরিত্র নিয়ে অনেকগুলো কথাবার্তা আছে, এই যে 52 থেকে 55-তে আছে, 140-এ আছে। তারপরে হচ্ছে যে ইনসাল্ট অ্যানোটাই প্রশ্ন করা যাবে না, স্ক্যান্ডালাস ইনডিসেন্ট প্রশ্ন করা যাবে না। এগুলো থেকে ছোট্ট ছোট্ট দিতে পারে, কিন্তু সবচেয়ে হট টপিক সাক্ষ্য আইনের সবচেয়ে হট টপিক বার্ডেন অফ প্রুফ। বার্ডেন অফ প্রুফ থেকে একবার না একবার প্রশ্ন আসবেই। সো এই বার্ডেন অফ প্রুফে জিনিসটা কিন্তু অত জটিল না, কিন্তু ওখানে প্রবলেম ক্রিয়েট করে দেয়, সো দ্যাট ওখান থেকে আমাদের মানে একটু জটিল মনে হয়। প্রবলেম গুলো কিছুই না, 103 থেকে প্রবলেম দেয়, 102 থেকে প্রবলেম দেয়, অনারশিপ, তারপরে 107 এবং 8। 107-এ আপনি কি প্রমাণ করবেন, আসলে 107-এ আপনাকে করতে হবে মৃত্যু প্রমাণ, 108-এ করতে হবে জীবিত থাকার প্রমাণ। তারপরে 112 থেকে অতটা বেশি দেয় না, ওটা বহুল আলোচিত, তো ওটা এমসিকিউ এর জন্য খুবই হট টপিক। তারপরে 104, 106, 105 এগুলো আবার ইম্পর্টেন্ট। তাহলে বার্ডেন অফ প্রুফের ওই জায়গাটা আমাদের সবারই জানা আছে, শুধু প্রবলেম দু একটা দেখে ওটা সলভ করলেই ওই জায়গাটা আমাদের ক্লিয়ার।
স্টোফেল থেকে যেহেতু 2025-এ প্রশ্ন আসছিল, সেহেতু আমাদের 2026-এ প্রশ্ন আসার সম্ভাবনা বেশ কম। মৌখিক সাক্ষ্য সর্বদা প্রত্যক্ষ হবে বা ডিরেক্ট হবে। এই যে সাক্ষী, মৌখিক সাক্ষী, দালিলিক সাক্ষী থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কম হলেও দালিলিক সাক্ষ্যটাই আসলে মেইন জিনিস। দালিলিক সাক্ষ্যটাই মেইন জিনিস। এই জন্য দালিলিক সাক্ষ্যের একটা বিস্তর অংশ দিচ্ছে সাক্ষ্য আইনে। সেই আমাদের 61 থেকে শুরু করে আমি যদি মনে করি যে 100 পর্যন্ত, এই সবগুলোই কিন্তু দলিল নির্ভর। যদিও 91 থেকে 100 পর্যন্ত এর টপিকটা একটু আলাদা, যে দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন। তাহলে এখানে কিন্তু আবার 91 থেকে 100 পর্যন্ত। শুনতেছেন কি আপনারা? হ্যালো, জি ভাই বলেন। ইউরিয়া ভাই শুনতেছি তো, ক্লিয়ার। তাহলে দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক, আমি দ্রুত এই জায়গা থেকে সেই জায়গা যাচ্ছি, যেহেতু এমসিকিউতে সবার জানা আছে, এই জন্য আমার মনে হয় ধরতে সমস্যা হচ্ছে না। আমরা কিন্তু কোনো প্রশ্ন নিয়ে আলোচনা করতেছি না, যে ওভারঅল আলোচনা করতেছি। এটা বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করার চেষ্টা করতেছি। বেসিক যদি ক্লিয়ার থাকে, যেভাবেই প্রশ্ন আসুক ভাই, অ্যাটলিস্ট 2 লাইন লিখতে পারবো। আমাদের দরকার কিন্তু পাস্ট, আমাদের দরকার ওই বিষয়ে মানে কি হওয়া না, খুবই পাণ্ডিত্য অর্জন করে যে বিশাল কিছু হয়ে গেলাম, আপাতত তা না। ইন ফিউচারে যদি আল্লাহ কাউকে তৌফিক দান করে সেটা পরের ব্যাপার। এখন আমাদের কি দরকার? পরীক্ষায় পাশ করা। আর পরীক্ষায় পাশ করার জন্য এই যে মোটা মোটা বই দেখে ভয় লাগে ভাই। এই যে আইন পাঠ বলেন আর ইয়া বলেন, প্রবলেম গুলো দিচ্ছে, অধিকাংশ প্রবলেমের মধ্যে সংশয় আছে। অধিকাংশ প্রবলেমের মধ্যে সঠিক অ্যান্সার আসলে ওরা যেটা মনে করতেছে ওটা অনেকটাতে আমি দেখলাম যে না, ওটা সঠিক অ্যান্সার না। এরকম যা হোক, যার যার পারসেপশন সেটাতে বিচার করবেন। তাহলে আমাদের 91 থেকে 100 পর্যন্ত এই জায়গাটা অনেকেই বাদ দিয়ে দেয়। এই জায়গাতে ভাই ছোট্ট ছোট্ট দুটা কনসেপ্ট আলোচনা করছে। একটা হচ্ছে যে দলিলের বিষয়বস্তুতে আপনি মৌখিক সাক্ষ্য দিতে পারবেন না, কখনোই দিতে পারবেন না। যেটা 91 বলা হচ্ছে, 92 বলা হচ্ছে, 93 নাম্বার সেকশন আর 94 নাম্বার সেকশনে বলা হচ্ছে যে দলিলের বিষয়বস্তু সম্পর্কে মৌখিক সাক্ষ্য দিতে পারবেন না। যদি আমি সেকশন ওয়াইজ কথা বলি, তাহলে আমি বলি যে 91 বলছে যে চুক্তি, মঞ্জুরিপত্র, বিলি ব্যবস্থা। ওই চুক্তি, মঞ্জুরিপত্র, বিলি ব্যবস্থাতে যেভাবে লেখা আছে, যেভাবে শর্তযুক্ত করা আছে, ওই বিষয়ে ওই চুক্তিটা হতে হবে। ওখানে মৌখিক স্বাক্ষর কোনো সুযোগ নাই। তবে 2টা ব্যতিক্রম আছে আর 3টা ব্যাখ্যা আছে। আমার মনে হয় না ওগুলো আপনাদের এখন যেন মাথা ভারী করার দরকার নাই। কারণ প্রশ্ন আসলে আসবে এরকম যে মানে দলিলের বিষয়বস্তুতে কখন মৌখিক সাক্ষ্য দেওয়া যায় না, কখন যায়, এরকম প্রশ্ন আসবে। অথবা এরকম একটা প্রবলেম ক্রিয়েট করে দেবে। বিশেষ করে 92 থেকে প্রবলেম দেয়, এই যে সাক্ষ্য আইনের 92 নাম্বার সেকশন থেকে। আপনারা একটা প্রশ্ন সম্পর্কে ধারণা নিতে পারেন যে 2021 সালে আসছিল যে কোন একটা চা বাগানের ওই যে রাস্তা ভুল কর্মে ওই দলিলে ওঠে নাই, সো ওই বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে কিনা। উত্তর হচ্ছে, সিদ্ধান্ত হচ্ছে ওই বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে না। কেননা দলিল যেভাবে হয়েছে ওভাবেই দলিলকে কার্য সম্পাদন করতে হবে বা বিবেচনা করতে হবে। ওখানে মৌখিক সাক্ষ্য দেওয়ার কোনো সুযোগ নাই 92 নাম্বার সেকশন অনুযায়ী। এখন 92 নাম্বার সেকশন অনুযায়ী আবার 6টা শর্ত যুক্ত করছে ওই কথাটা, মানে দলিল বিষয়ে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে না, কিন্তু 6টা শর্ত যুক্ত করছে। যদি প্রতারণা থাকে, তারপরে দলিলে ওই বিষয় সম্পর্কে আলাদা যদি একটা স্বতন্ত্র চুক্তি থাকে, ওই বিষয়ে যদি ওই কথাবার্তার আগে যদি মৌখিক কোনো মানে চুক্তি থাকে বা ভৌতিক নির্দেশনা থাকে, এইসব বিষয় 6টা বিষয় শর্তযুক্ত করছে। ওটা আমাদের না জানলেও চলবে। তাহলে 91 নাম্বারে আমরা জানলাম যে দলিলের বিষয়বস্তু সম্পর্কে মৌখিক সাক্ষ্য দেওয়া যায় না। 92 সেম, যে দলিলের বিষয়বস্তু সম্পর্কে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে না, এটা আরো কঠোর ভাবে বলছে। এখন আমাদের 93 আর 94 এগুলো তো বলছে যে এগুলো তো আমরা সাক্ষ্য দিতে পারবো না। আবার 95 দিতে পারবো, 96 দিতে পারবো, 97 দিতে পারবো, 98 দিতে পারবো।
93 কিন্তু একটু টুইস্ট আছে। দ্ব্যর্থবোধক অনেকেই বোঝে না। তো দ্ব্যর্থবোধক করতে হচ্ছে যে দলিলটা আপনার মানে বোধগম্যতায় আসতেছে না আপনার, মানে সন্দেহ সৃষ্টি হচ্ছে যে হয় এটার অর্থ দ্বারা কি বোঝাচ্ছে আমি এটা বুঝতেছি না, তা আপনি বোঝেন না অন্য কেউ তো বুঝবে। আপনি না বুঝে ওর উপর একটা মতামত দিলেন, এটা গ্রহণ করবে না আদালত। সো দ্ব্যর্থবোধক দলিলেও কি করা যাবে না, মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে না। আবার কিছু দলিল আছে ভাষাটা এতই সরল প্রকৃতির, যেমন বলে না যে আমাদের রংপুর এলাকার মানুষ খুব সরল সরল, এরকম এক সময় একটা ইয়ে থাকতো যে তারা সহজে জিনিসটা নিত, অন্য অঞ্চলের লোকেরা ওই জিনিসটা অত সহজে নেয় না, তারা প্রশ্ন করতে 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 জিনিসটাকে জটিল করে ফেলে। সো এইরকম সহজ সরল যদি কোনো চুক্তি হয়, যে চুক্তি দ্বারা বা ওই দলিল দ্বারা ওই বিষয়কে বুঝতে আসলে অতটা সমস্যা হয় না, একটু সমস্যা হয়, তাহলে ওই বিষয়ে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে না। 94 কথা আমি বলছি, সেকশন 94। আর 95 যেটা বলা হচ্ছে যে আপনি সহজ সরল, ঠিক আছে, এতটাই সহজ সরল যে আসলে এটা আনমিনিং হয়ে গেছে, প্রকৃত যে দলিলের যে মেসেজ, ওই মেসেজটাই ক্লিয়ার হচ্ছে না। মনে করেন একটা কোন একজন ব্যক্তি, নাম ধরেই বলি, মনে করেন আমিনুল ভাই। আমিনুল ভাই রংপুরে থাকে, তো আমিনুল ভাই একটা রংপুরের তার যে বাড়িটা ওটা সেল করবে, তাহলে বৃহত্তর রংপুরের মানুষ কিন্তু মানে রংপুরকে ওই যে লালমনিরহাট হলো রংপুর বলে, নীলফামারী হলো রংপুর বলে, গাইবান্ধ, মানে ওই এলাকায় যে কোনো ডিস্ট্রিক্ট হলেই রংপুরের মানুষ এরকম বলে। তাহলে সরল বিশ্বাসে তার যে বাড়িটা বিক্রি হয়েছে, ওটা বলছে যে তার যে রংপুরের বাড়িটা মানে বিক্রয় হয়েছে, এই রুমে একটা দলিল হইল, কিন্তু প্রকৃতপক্ষে রংপুরে তার কিচ্ছু নাই, বাড়িটারই কিচ্ছু নাই। তার বাড়ি আছে ধরেন লালমনিরহাট, লালমনিরহাটে বাড়ি আছে তার। সুতরাং ওই লালমনিরহাট বাড়িকেই বুঝাচ্ছে, এখানে সরল মনে হয়তো বা ভুল করছে, কিন্তু মেইন জিনিসটা হচ্ছে তার লালমনিরহাট বাড়িকে, রংপুর বলতে তার লালমনিরহাট বাড়িকেই বুঝাচ্ছে। এই বিষয়ে আবার মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে। তাহলে 95 আমরা পাইলাম যে এমন সরল জিনিস যেটা আনমিনিং, যে দলিলে আসলে লালমনিরহাটের রংপুরের যদি বাড়ি কেউ খোঁজে তাহলে ওটা কিচ্ছু পাবে না, রংপুরে তো তার কিছু নাই, সে তো থাকেই না রংপুরে, সে থাকে লালমনিরহাট। সো এইরকম যদি দলিল হয় সেখানে মৌখিক সাক্ষ্য দ্বারা তার লালমনিরহাটকেই বুঝাচ্ছে সেটা মানে বলা যাবে। আচ্ছা, এই পার্টটা মনে হয় ইম্পর্টেন্ট বেশি না, অনেকে বিরক্ত হতে পারে, তাহলে অন্য পার্টে যাই। আচ্ছা, তাহলে অন্য প্রশ্ন সলভ করি ভাই, আমার চাই যে আপনাদের কাজে লাগুক। না না ঠিক আছে, আগান ভাই, সুন্দর হচ্ছে। ওকে, এরপরে ভাই আমাদের আরেকটা প্রশ্ন আসছিল, এটা কত 2025 আমরা শেষ করছি, এখন 2026-এ যাই ভাই, 2023-এ যাই। 23-এ হচ্ছে এভিডেন্স অ্যাক্টের যে প্রশ্ন আসছিল, প্রথম প্রশ্নটা হচ্ছে যে সাক্ষ্য আইনের শিশু, বোবা ও বৈরী সাক্ষী কখন ও কতটুকু গ্রহণযোগ্য? মূল দলিলের ফটোকপি সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য কি? এখন শিশু, শিশু যে যোগ্য সাক্ষী, এটা কোথায় আছে? 118-তে, তাই না? শুধু শিশু না, ওখানে 3 শ্রেণীর ব্যক্তির কথা বলা আছে, অতি বৃদ্ধ এবং মানে অল্প বয়স্ক, যেটা শিশু আমরা মিন করতেছি। আরেকটা আছে যে মানে অসুস্থ, পীড়িত, এই ধরনের, যারা স্বাভাবিকভাবে প্রশ্ন শুনে উত্তর দিতে সক্ষম নয়, এই কথাটা ইম্পর্টেন্ট। তাহলে শিশু যদি, আপনি অনেক এলাকায় অনেক দেশে হঠাৎ করে শুনবেন যে 9 বছরের একটা শিশু সে গ্রাজুয়েশন ডিগ্রি অর্জন করে ফেলছে। সো শিশুর এই যে জ্ঞান বুদ্ধি তার বোধগম্যতার উপর ডিপেন্ড করবে। সুতরাং সাক্ষ্য আইনের 118 অনুযায়ী শিশু যোগ্য সাক্ষী। তাহলে একটা গেল। 2 নাম্বার হচ্ছে বোবা ব্যক্তি বলছে, বোবা কি যোগ্য সাক্ষী? ডেফিনেটলি যোগ্য সাক্ষী। কত নাম্বার সেকশন? 119। তো 119-এ বোবাকে যোগ্য সাক্ষী করা হয়েছে। এমনকি বোবা যদি রিটেন, লিখিত ভাবেও যদি কোনো কিছু লিখে দেয়, এটা কাউন্ট হবে কি? ইট উইল বি কাউন্টেড ওই যে ওরাল এভিডেন্স হিসাবে।
মৌখিক সাক্ষ্য হিসেবে এটা কাউন্ট হবে। তাহলে বোবা যাই করুক, ইশারা ইঙ্গিত যেটাই করুক, সেটা মৌখিক সাক্ষ্য হিসেবে কাউন্ট হচ্ছে, আর বোবা যোগ্য সাক্ষী। আরেকটা কি বলছে যে বৈরী সাক্ষী। তাহলে বৈরী সাক্ষী বা হোস্টাইল উইটনেস সম্পর্কে আমরা সবাই জানি যে 154-তে আছে। তাহলে হোস্টাইল উইটনেস কি যোগ্য সাক্ষী? ওখানে তো তেমন কিছু নাই। হ্যাঁ, হোস্টাইল উইটনেস যোগ্য সাক্ষী, কিন্তু হোস্টাইল উইটনেস ব্যাপারে তাকে দুই পক্ষই জেরা করতে পারে, এটা হচ্ছে ব্যতিক্রম। এখন জেরা টেরা করে যদি কোনো বিষয় সাক্ষী আসলে কেন দেওয়া হয় জানেন? সাক্ষী হচ্ছে কোনো একটা অপরাধ ক্লেম হইল, অপরাধ সংগঠন হইল, অপরাধের জন্য মামলা করা হইল। এখন ওই অপরাধকে সংগঠন কে করেছে সেই বিষয়টা স্পষ্টীকরণের জন্য কে করছে, মিস্টার রহিম করেছে। তাহলে মিস্টার রহিমের সাক্ষ্যটা এখন হোস্টাইল উইটনেস হলেই যে তার তার থেকে কোনো কিছু উদ্ঘাটন করা যাবে না তা না। হোস্টাইল উইটনেসকে আরো দুই পক্ষ যেহেতু জেরা করে, সুতরাং তার পেটের খবরটা, নারীর খবর সব বের করা সম্ভব। সুতরাং হোস্টাইল উইটনেস একটা যোগ্য সাক্ষী। এখন কতটুকু গ্রহণযোগ্য? সবটুকুই গ্রহণযোগ্য, যতটুকু সত্য বের হবে ততটুকুই গ্রহণযোগ্য। এখন হোস্টাইল উইটনেস গ্রহণযোগ্যতার ক্ষেত্রে আবার আইনি নজিরও দিতে পারে। কেন দিতে পারে? হোস্টাইল উইটনেস যেহেতু সে যে পক্ষ আনছে সে পক্ষের বিরুদ্ধে যায় কথা বলছে, সুতরাং সে সত্য বলছে না মিথ্যা বলছে এটাও কিন্তু প্রশ্নের দাবি রাখে। এই জন্য হোস্টাইল উইটনেসের সব কথা অকপটে বিশ্বাস করাও কষ্ট। আদালত সেটা অতি সতর্কতা অবলম্বন করে ওর বক্তব্যটা গ্রহণ করবেন হোস্টাইল উইটনেসের। এটাই হচ্ছে অ্যান্সার। আর মূল দলিলের ফটোকপি সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য কি? আমি কিন্তু 2023 সালের প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করতেছি। তাহলে মূল দলিলের ফটোকপি সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য কি? আমরা 63 নাম্বার সেকশনে কি পড়েছি? 63 নাম্বার সেকশনে পড়েছি যে 63-র আগে ইয়াতে 61তে আসবেন যে দলিলের বিষয়বস্তু কিভাবে প্রমাণ করা যায়, প্রাইমারি এভিডেন্স এবং সেকেন্ডারি এভিডেন্স দিয়ে প্রমাণ করা যায়। এখন যেহেতু ফটোকপি ডেফিনেটলি সেটা প্রাইমারি এভিডেন্স না, তাহলে কি সেটা সেকেন্ডারি এভিডেন্স। কিভাবে আমরা জানছি? 63 নাম্বার সেকশনে 5 শ্রেণীর যে ডকুমেন্ট আছে এগুলোকে কি বলা হচ্ছে? সেকেন্ডারি এভিডেন্স। 5 শ্রেণীর মধ্যে একটা হচ্ছে যান্ত্রিক উপায়ে প্রস্তুতকৃত নকল। তাহলে ফটোকপি অবশ্যই যন্ত্র দিয়েই হয়, যন্ত্রের ছাপ্পা দিয়ে একটা তৈরি হয়, সুতরাং এটা ইয়ার যোগ্যতা রাখে, সেকেন্ডারি এভিডেন্স হওয়ার যোগ্যতা রাখে। সুতরাং সেকেন্ডারি এভিডেন্স হিসাবে এই সাক্ষী গ্রহণযোগ্য কি? হ্যাঁ, সেকেন্ডারি সাক্ষী হিসেবে এটা গ্রহণযোগ্য যদি 65 শর্ত পূরণ করে। সেকশন 65 আবার কি বলা আছে? সেকশন 65-তে 7টা ফিল্ডের কথা বলা আছে। এই 7টা ফিল্ড অর্থাৎ 7টি যদি পর্যায় বা ফিল্ড সূচনা হয়, তাহলে সেক্ষেত্রে কেবলমাত্র আমরা সেকেন্ডারি এভিডেন্স ইউজ করতে পারবো। তাহলে 1 ক যেটা সেটা অ্যান্সার আমরা করলাম। দুইটা একটা প্রবলেমেটিক আসছে। প্রবলেম কি আসছে? এক্স অগ্নিদগ্ধ হয়ে 2/3/2023 তারিখে ডাক্তার ডি এর নিকট প্রকাশ করে যে এন ও জেড তার গায়ে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেন। এক্স পরদিন পুলিশ কর্মকর্তা পি এর নিকট প্রকাশ করেন যে এন ওয়াই জেড তার গায়ে আগুন ধরে দেন। অর্থাৎ ডাক্তারের কাছে বলেছে 2 জন এবং পুলিশের কাছে বলতেছে কত? 3 জন, শুধুমাত্র একদিনের ব্যবধানে। এটা কিন্তু টু দা পয়েন্ট, এটা মনে রাখেন। তারপরে কি হলো যে এক্স 15/3/2023 তারিখে মমস্য অবস্থায় মারা যায়। এক্স এর বক্তব্যের ভিত্তিতে এই যে এন ওয়াই জেড কে সাজা প্রদান করা যাবে কি? এভিডেন্স অ্যাক্ট 1872 সালের মৃত্যুকালীন ঘোষণা সংক্রান্ত বিধান অনুসারে উত্তর দিন। এখন মৃত্যুকালীন ঘোষণা প্রমাণের জন্য প্রধান শর্ত যেটা, যে মৃত্যুকালীন ঘোষণা দিচ্ছে তাকে মৃত্যুবরণ করতে হবে। তাহলে যেহেতু সে মৃত্যুকালীন ঘোষণা দেওয়ার পর 15/3/2023 তারিখে মৃত্যুবরণ করেছে, সুতরাং মৃত্যুকালীন ঘোষণার শর্ত সে পূরণ করেছে। অর্থাৎ তার যে বক্তব্য, তার যে কথাবার্তা, এটা মৃত্যুকালীন ঘোষণা হিসেবে সঠিক আছে। এখন তার কথা দ্বারা শাস্তি দেওয়া যাবে কিনা? যেহেতু সে 2/3/2023 তারিখে ডাক্তারের নিকট বলল এন জেড এর কথা, আবার পরের দিন পুলিশের নিকট যায়
আরেকজন কথা বলল, অর্থাৎ দুইজনের সঙ্গে আরেকজনকে সংযুক্ত করলো। সে যেহেতু দুইটি ব্যক্তির নিকটে মৃত্যুকালীন ঘোষণা হিসেবে দুই ধরনের বক্তব্য দিয়েছে, দুই ধরনের ইনফরমেশন দিয়েছে, সুতরাং তার এই বক্তব্যকে সঠিক বলে যদি শাস্তি দেওয়া হয় তাহলে ন্যায় বিচার বিঘ্নিত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। আর আদালত অঙ্গনে তো আপনারা জানেন যে 100 জন অপরাধী মুক্তি পান, কিন্তু একজন নিরপরাধ যেন কি হয় না, শাস্তি ভোগ না করে। এই জন্যই সকল ডাউট অফ বেনিফিট কার দিকে টান নেই? আসামির দিকে। ডাউট অফ বেনিফিট সবগুলো আসামি পায়। এই প্রসঙ্গ না তুললেও হবে। সুতরাং এই যে তার যে দুই ডাক্তারের কাছে এক ধরনের বক্তব্য, পুলিশের কাছে এক ধরনের বক্তব্য, এর ভিত্তিতে ডাইন ডিক্লারেশন অনুযায়ী তাকে শাস্তি দেওয়া যাবে না। আবার কেউ যদি বলে যে শাস্তি দেওয়া যাবে, সেখানেও লজিক দিতে হবে যে যেহেতু সে ডাইন ডিক্লারেশন দিয়েছে, আপনারা যেটাই উত্তর দিবেন সেটা প্রমাণ করে দিতে হবে। একটা প্রবলেমকে কেউ 3 ভাগে দিতে পারে, কেউ 4 ভাগে ভাগ করে দিতে পারে, কেউ ঢালাভাবে শুধু সিদ্ধান্ত লিখে দিবে, কেউ লেখে যে ফ্যাক্টটা আসলে কি, ঘটনা আসলে কি, ওটা একটু সংক্ষেপে দেয়। তারপরে ঘটনার বিচার্য বিষয়টা কি করতে হবে, বিচার্য বিষয় হবে যে তারা শাস্তির যোগ্য কি শাস্তিযোগ্য না। তারপরে সিদ্ধান্ত দেবেন যে তারা শাস্তির যোগ্য নয়। আর যদি দেন সিদ্ধান্ত শাস্তিযোগ্য, যদি শাস্তিযোগ্য নয় দেন তাহলে নিচের আরেকটা প্যারা করে আইনি যৌক্তিকতা দিবেন। আর যদি শাস্তির যোগ্য যদি দেন তাহলে আইনি যৌক্তিকতা তুলে ধরবেন। একটা উত্তর আপনি দুই ভাবে দিতে পারবেন, একটা হ্যাঁ বলেও দিতে পারবেন, না বলেও দিতে পারবেন। মেইন জিনিস হচ্ছে যুক্তি দিয়ে আপনাকে যুক্তি এবং প্রমাণ। আর আইনের জিনিস যুক্তিটা এমন দিলেন যে আইন সেটা কাভার করে না, ওই যুক্তিতে লাভ নাই, মার্ক 0। অর্থাৎ আইনি সিদ্ধান্তগুলো যেখানে আছে সেই আলোকেই যুক্তিটা দিতে হবে। এরপরের প্রশ্ন আমরা যাই। Evidence has to weighted and not counted. তাহলে evidence has to weighted not counted 134টার বারবার আসতেছে 134 থেকে। তাহলে 134 হচ্ছে যে কোনো বিষয় প্রমাণের জন্য মানে সাক্ষী সংখ্যা নির্দিষ্ট নয়, তাই তো বলা আছে। যেহেতু নির্দিষ্ট নয়, একজনও প্রমাণ করা যাবে, 100 জনও প্রমাণ করা যাবে, বা 20 জনও প্রমাণ করা যাবে। এখন কোন একটা মোকদ্দমায় যদি 20 জন সাক্ষী উপস্থিত করা হয়, তার মানে এই নয় যে বিষয়টি প্রমাণিত হয়ে গেল। আবার একজন সাক্ষী যদি যোগ্য সাক্ষী থাকে, তার মানে এটাই যে ওটা প্রমাণিত। অর্থাৎ একজন সাক্ষী টু দা পয়েন্টে একদম অকপটে সবকিছু সুন্দরভাবে বর্ণনা করতে পারলো, সবকিছু শূন্যভাবে প্রমাণ দিতে পারলো। সে যে ঘটনা দেখেছে সে মৌখিক বর্ণনা দিল, একটা ভিডিও ধারণ করেছে, অথবা একটা ছবি তুলেছে, অথবা একটা রেকর্ড করছে। এই একজনের সাক্ষী দিয়েই একজন ব্যক্তিকে শাস্তি দেওয়া যাবে। আবার 20 জন ব্যক্তি বিভিন্ন ভাবে প্রকাশ করলো যে আমি ওর থেকে শুনেছি, আমি এই জায়গায় দেখেছি, আমি কর্নারে ছিলাম, আরেকজন বলল যে আমি তো সেই সময় টয়লেটে ছিলাম, আরেকজন বলল যে সে ছুরিতে মারছে, আরেকজন বলল যে না সে ছুরিতে মারে নাই, সে লাঠিতে মারছে। অর্থাৎ 20 জন 20 ধরনের কথাবার্তা বলে পুরো ব্যাপারটা অগোছালো করে দিল। তাহলে এটা কিন্তু প্রমাণ হইল না। না হয় না। ও ঠিক আছে, আমি পরে কথা বলতেছি, যাও। আচ্ছা, তাহলে এখানে যে কথা বললো যে এভিডেন্স হ্যাজ টু বি ওয়েটেড নট কাউন্টেড, তাহলে এই কথাটা এই দ্বারা প্রমাণিত হলো কিনা। অর্থাৎ একজন সাক্ষী যদি সঠিক সাক্ষী হয় তাহলে একটা বিষয় প্রমাণে একজন সাক্ষী যথেষ্ট। আর 20 জন সাক্ষী যদি বিভিন্ন রকম মানে সাক্ষ্য দেয় তাহলে ওই বিষয় প্রমাণের জন্য যথেষ্ট নয়। সুতরাং এই কথাটা বলাই যায় যে এভিডেন্স হ্যাজ টু ওয়েটেড নট কাউন্টেড, এটা প্রমাণিত বিষয়। তাহলে এটা উত্তর দিয়ে দিলেন। 134 দেওয়ানি এবং ফৌজদারি মামলায় এই ধারণার গ্রহণযোগ্যতা উদাহরণ সহ। তাহলে উদাহরণ এইগুলোই দিবেন, কোন একটা জিনিস উদাহরণ দিবেন যে একটা খুন সংঘটিত হয়েছে, ওই খুনে দেখা গেল যে একটি মামলায় 20 জন সাক্ষী করা হলো, কিন্তু 20 জন সাক্ষীকে কেউই প্রকৃত কে খুন করেছে এটা নির্ণয় করতে পারলো না। অপর একটি মামলায় একজনই মাত্র সাক্ষী যে খুনটা প্রত্যক্ষ করেছে এবং সে সঠিকভাবে বর্ণনা করতে পারছে, শনাক্ত করতে পারছে আসামিকে, এবং তার বর্ণনা অনুযায়ী
সকল কিছু উদ্ঘাটিত হয়েছে এবং একজন সাক্ষী দিয়ে কিন্তু, তাহলে যোগ্য সাক্ষী একজনই যথেষ্ট। সো এই প্রশ্নটা কিন্তু 10 মার্ক ছিল, আমরা সহজেই উত্তর করলে সহজে আমরা 10-এর মধ্যে আমার মনে হয় 7.5 8ও দিতে পারি। এরপরে আরেকটা প্রশ্ন, যে বাটোয়ারা মোকদ্দমায় বাদী পিতৃত্ব প্রমাণের জন্য ডিএনএ পরীক্ষার প্রতিবেদন জমা দেয়। আদালত অভিমত ব্যক্ত করেন যে উক্ত প্রতিবেদন দেওয়ানি মোকদ্দমায় সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য নয়। আদালতের এই অভিমত এভিডেন্স অ্যাক্ট 1872 অনুসারে আইনসঙ্গত কিনা উত্তরের সপক্ষে সংশ্লিষ্ট বিধান উল্লেখে যুক্তি দিন। এখন আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, যে ডিএনএ ডাটা, যে ডিএনএ যে রিপোর্ট, এটা সাক্ষ্য হিসাবে প্রাসঙ্গিক কিনা? প্রাসঙ্গিক না ইয়াসিন ভাই? ভাই তাহলে ডিএনএ ডাটা সাক্ষী হিসাবে বা সাক্ষ্য হিসাবে প্রাসঙ্গিক, এটা কত নাম্বার মানে সেকশন হচ্ছে আমাদের ডিএনএ ডাটা। ডিএনএ ডাটা কি? ফিজিক্যাল এন্ড ফরেনসিক এভিডেন্স। এখন ফিজিক্যাল এন্ড ফরেনসিক এভিডেন্সের সংজ্ঞা দেওয়া আছে কিন্তু 3 নাম্বার সেকশনে। আর ফিজিক্যাল এবং ফরেনসিক বিষয় কিন্তু এটা এক্সপার্টিস বিষয়, এটা কিন্তু আমজনতা সবাই এই ডিএনএটা সবাই আইডেন্টিফাই করতে পারবে না। বা ফিজিক্যাল ফরেনসিকে যত রক্ত, চক্ষু, বীর্য যা কিছু পরীক্ষা টরীক্ষা এগুলো আছে, এগুলো কি সাধারণ মানুষ করতে পারবে? না, এগুলো এক্সপার্ট প্যানেল করতে পারে। সো 45-এর এতে বলা হচ্ছে যে ফিজিক্যাল এন্ড ফরেনসিক এভিডেন্সের ওখানে স্পষ্ট করে লেখা আছে ডিএনএ ডাটা হচ্ছে প্রাসঙ্গিক। তাহলে ডিএনএ ডাটা যেহেতু প্রাসঙ্গিক, সেহেতু আদালত বলল যে দেওয়ানি মামলায় ডিএনএ ডাটা গ্রহণযোগ্য না, আদালত এটা ভুল বলেছে। কারণ সাক্ষ্য আইনে কোথাও লেখা নাই, ওই যে 45-এ আপনি দেখবেন, যেটা ফৌজদারি মামলায় চলবে দেওয়ানি মামলায় চলবে না। সো পিতৃত্ব নির্ণয়ে আদালত যেটা অপ্রাসঙ্গিক বলেছে, এটা আদালতের ভুল হয়েছে বা যৌক্তিক সিদ্ধান্ত হয় নাই। তবে ডিএনএ ডাটা যেহেতু 89-এর কতে বলছে যে ডিএনএ ডাটা সাক্ষ্যকে আমরা 3টা ক্যাটাগরিতে কি করি, তার স্ট্রং, তার যে গ্রহণযোগ্যতাটা নির্ণয় করি। একটা হচ্ছে মে প্রিজিউম, শ্যাল প্রিজিউম আর কনক্লুসিভ প্রুফ, যেগুলো ডেফিনেশন আমরা নিশ্চয়ই জানি। তাহলে এই যে ডিএনএ ডাটাটা 89-এর ক অনুযায়ী কি মিন করে, 89-এর ক অনুযায়ী এটা কিন্তু মে প্রিজিউম। তো মে প্রিজিউম বিষয়গুলো আদালত আসলে ধরে নিতেও পারে অথবা নাও পারে, অথবা ধরে নিলেও আদালত বলতে পারবে যে এটা আপনি প্রমাণ করেন, আমি ধরে নিলাম কিন্তু আপনি প্রমাণ করেন। তাহলে শ্যাল প্রিজিউম একটা একদম সর্বনিম্ন গ্রহণযোগ্য একটা সাক্ষীর স্ট্যাটাস। সো আদালত সেটা ডিএনএ ডাটা গ্রহণ করতে পারেন। আবার এখানে আইনি নজির যদি কারো যদি মনে থাকে, আইনি নজির দিবেন। শুধুমাত্র ডিএনএ ডাটার উপর ভিত্তি করেই কিন্তু আপনি কাউকে শাস্তি দিতে পারেন না, কারণ এখানে ভুল হওয়ার কারণ কি, ডিএনএ ডাটা কিন্তু আরেকজন প্যানেল করতেছে। এখন ডিএনএ ডাটার স্যাম্পল কিভাবে কালেকশন হয়েছে, সেই কালেকশনটাই সেখানে হয়েছে কিনা, পরীক্ষা নিরীক্ষা হয়েছে কিনা, এবং মনে করেন সেই ব্যক্তি প্রকৃত ব্যক্তির থেকেই স্যাম্পলটা নিয়ে হয়েছে কিনা, এগুলো অনেকগুলো প্রশ্ন জড়িত। সো এই বিষয়গুলো কিন্তু প্রমাণের বিষয়, যার কারণে ডিএনএ ডাটাটা বা ডিএনএ রিপোর্টটা আদালত মে প্রিজিউম হিসেবে ধরে নেয়। সুতরাং আদালত ইচ্ছা করলে সেটা ডিনাই করতে পারে, আদালত ডিএনএ রিপোর্ট গ্রহণ নাও করতে পারে, কিন্তু আদালত এটা বলতে পারে না যে দেওয়ানি মামলায় ডিএনএ ডাটা গ্রহণযোগ্য নয়। এর উত্তর হচ্ছে এটাই। তাহলে 23 আর 25 সালে আমরা কভার করলাম। তাহলে প্রশ্নের প্যাটার্ন আমাদের নিশ্চয়ই জানা হয়ে গেছে, যে একটা বর্ণনামূলক প্রশ্ন আসবে আর একটা প্রবলেমেটিক আসবে, আর কোন জায়গা থেকে আসতেছে সেটাও আমরা কিন্তু ধরতে পারছি যে কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসতেছে। যদি প্রশ্ন রেডি আমি এট এ গ্লান্সে বলি, তাহলে হচ্ছে যে প্রথমে 3 নাম্বার সেকশনটা পড়ে নেবেন, যত প্রকার ডেফিনেশন আছে। তারপরে 5 থেকে 55 পর্যন্ত শুধুমাত্র পড়বেন যে প্রাসঙ্গিক জিনিসগুলো
আর 6, 7, 8, 9, 10, 11 এগুলোর কিছু দেখবেন যে আছে, উদাহরণ আছে। এই উদাহরণগুলো পড়বেন। এরপরে স্বীকৃতি স্বীকারোক্তির ওই জায়গাটা খুব ভালো করে পড়তে হবে আমাদের। 17 থেকে 31 পর্যন্ত, 24 থেকে 30 পর্যন্ত স্বীকারোক্তি, এবং আমার স্বীকৃতি যদি ধরি সম্পূর্ণটাই স্বীকৃতি। সম্পূর্ণটা স্বীকৃতি ধরলে আমাদের ওই প্রশ্নটা ডিফাইন করতে সহজ হবে যে সকল স্বীকারোক্তি স্বীকৃতি বা সকল স্বীকৃতি স্বীকারোক্তি নয়। সো ওই স্বীকারোক্তি স্বীকৃতি ওই জিনিসটা আমরা পড়বো। তারপরে বহুল আলোচিত যে বিষয়টা 32 আর 33, সেই 32-এর যে 8টা ক্ষেত্র ওটা একটু পড়বেন। যে 8টা ক্ষেত্রটা থেকে খুবই সংক্ষেপে বললেই হবে, বা ডাইং ডিক্লারেশন সম্পর্কে একটা ভালো ধারণা, স্বচ্ছ ধারণা রাখতে হবে। ডাইং ডিক্লারেশন গ্রহণযোগ্যতা নিয়ে যদি কোনো কেস ল পারেন মুখস্থ করে রাখবেন, আর যদি না পারেন কেস ল দেওয়ার দরকার নেই। আর যদি প্রশ্নে একান্তই চাই তাহলে কেস ল যদি মনে নাই তাহলে কি দিবেন, তাহলে উচ্চ আদালতের সিদ্ধান্ত বা উচ্চ আদালতের নজির এগুলোতে জানা যায় যে ডাইং ডিক্লারেশন যেটা, সেটা যদি মানে পারিপার্শ্বিক সাক্ষ্য বা বলিষ্ঠ সাক্ষ্য না হয় সেটা গ্রহণীয় নয়। প্রশ্ন বাদ দেওয়া যাবে না, প্রশ্ন যেভাবে আসুক টাচ করে আসতে হবে, মেন জিনিসটা হচ্ছে এটা। এরপরে ডাইং ডিক্লারেশন শেষ। এরপরে আপনারা একটু জুডিশিয়াল নোটিশের ওগুলো হালকা পাতলা মাথায় নিয়ে রাখবেন, যে জুডিশিয়াল নোটিশ গুলো কি। এক্সপার্ট ওপিনিয়ন ওই জায়গাও আমাদের যেহেতু পড়া আছে, অত মানে ডিটেলস দিয়ে লাগবে না, এক্সপার্ট ওপিনিয়ন ওখানে। আর মৌখিক জিনিসটা সর্বদাই যে প্রত্যক্ষ হয় ওটা যেহেতু 25 সালে আসছিল ওটা আর আসবে না। তবে দালিলিক স্বাক্ষর এই জায়গা থেকে আসবে, যে ছোট্ট 5 মার্কের একটা প্রশ্ন আসতে পারে যে দালিলিক সাক্ষ্যতে প্রমাণ করতে গেলে অবশ্যই নোটিশ দিতে হয়। আমরা তো সবাই জানি নোটিশ দিতে হয়, কিন্তু কোন কোন ক্ষেত্রে নোটিশ দিতে হয় না, উদাহরণ সহ প্রশ্নটা লিখুন। 5 মার্কের একটা প্রশ্ন দিলে দিতেই পারে। তারপরে মৌখিক সাক্ষ্য দ্বারা দালিলিক সাক্ষ্য, মানে দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্য বর্জন, ওটা একটু দিলেন। আবার কোন কোন জিনিস মৌখিক সাক্ষ্য দ্বারা দালিলিক সাক্ষ্য বর্জন করা যায়, কোন কোন জায়গায়, সেটা আপনি ডিটেলস আলোচনা করবেন। একদম হচ্ছে যে 22-এর ক এই জায়গা দেয়া যায়। তারপরে 91, 3, 92 যে 1, 2, 3 নম্বর শর্ত আছে এটা। তারপরে আমাদের 95, 96, 97, 98 এই জায়গাগুলোতে মৌখিক সাক্ষ্য দ্বারা দালিলিক সাক্ষ্যকে কি করা যায়, মানে প্রমাণ করা যায়। এরপরে বার্ডেন অফ প্রুফের ওই এরিয়াটা একটু ভালো করে দেখবেন। বার্ডেন অফ প্রুফ শেষ। বার্ডেন অফ প্রুফের এরিয়া তো আমরা বুঝি, 101 থেকে 114 দরকার নাই, 114 এমসিকিউ এর জন্য সো মাচ ইম্পর্টেন্ট, 112 পর্যন্ত দেখলেই এনাফ। তারপরে এস্টোফেল যেহেতু 2025 সালে আসছিল, এস্টোফেল আসার সম্ভাবনা খুবই কম, তবুও বেসিক জিনিসটা শুধু ধরে রাখবেন যে এস্টোফেলটা আসলে হয় কিভাবে। কোনো ঘোষণা দ্বারা, কোনো কার্য দ্বারা, কোনো কার্যবিরতি দ্বারা যদি এমন ভাব প্রদর্শন করা হয় যে যে সেই তার মালিক, এবং তার ওই যে ভুল ধারণার উপর ভিত্তি করে কেউ যদি তার সঙ্গে কোনো চুক্তি করে, কোনো সম্পর্ক করে, কোনো বিলি বন্টনের করে, তাহলে সেটা ওই ব্যক্তি অস্বীকার করতে পারবে না। তাহলে এস্টোফেল 115, 116, 117 এই তিনটা একটু অ্যাট এ গ্ল্যান্স দেখবেন, অত ভালো করে দেখার দরকার না যেহেতু 2025 সালে এই জিনিসটা আসছিল। এরপরে 118 থেকে 134 পর্যন্ত এটা একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে 118, 119, 120 যোগ্য সাক্ষী নির্ধারণের জন্য এই জিনিসটা লাগবে আমাদের। আর 134, 136 এগুলো লাগবে। আর মাঝখানে প্রিভিলেজ কমিউনিকেশন ওই জায়গাটা মনে রাখবেন। প্রিভিলেজ কমিউনিকেশন হচ্ছে যে 122 থেকে 129 পর্যন্ত যে মেসেজগুলো, প্রিভিলেজ যে কমিউনিকেশনগুলো, যে তথ্যগুলো কিভাবে পাইছে, কোথায় পাইছে, এটা আদালত বাধ্য করতে পারে না প্রকাশ করতে, ওটাকে প্রিভিলেজ কমিউনিকেশন বলে। এরপরে আমরা চলে গেলাম হচ্ছে সাক্ষী সম্পর্কে। 135, 36, 37, 38 এই সম্পর্কে আমরা খুবই জানি, মানে কিভাবে সাক্ষীর কম হবে, আবার কিভাবে স্বাক্ষর কম হবে। সাক্ষী এবং সাক্ষ্য দুটা কিন্তু দু জিনিস। তাহলে কোথায় সাক্ষীর কম হচ্ছে, কোথায় স্বাক্ষর কম হচ্ছে, এটা জবানবন্দি জেরা, পূর্ণ জবানবন্দি, পূর্ণ জেরা, এগুলো যদি ছোট্ট মোটো আলোচনা আসে এগুলো দিলেন। লিডিং কোশ্চেনটা ওভাবে দিতে হবে। লিডিং কোশ্চেন থেকে প্রশ্ন আসতে পারে, আর একটা প্রশ্ন আসতে পারে যে জেরাই যে কি কি প্রশ্ন করা যায়,
তারপরে 155তে আছে যে ইমপিচিং অফ ক্রেডিট অফ উইটনেস, সাক্ষীর বিশ্বাসযোগ্যতা কিভাবে কিভাবে নষ্ট করা যায়। এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে যে 165 অনুযায়ী যে বিচারক প্রশ্ন করতে পারে, ওই প্রশ্নটা আসলে কিভাবে করে, ওই প্রশ্নের বিরুদ্ধে কি কি করা যায় না, কি কি করা যায়, এই সংক্রান্ত কোনো বিধান আলোচনা 165টা। তারপরে লাস্টে যেটা আছে সেটা হচ্ছে যে ওখান থেকে প্রবলেম একটা দিয়ে দিতে পারে, যে দেখা গেল যে সাক্ষ্য প্রমাণ এগুলো নিতে কোন একটা জায়গায় ভুল হয়ে গেল, এর জন্য কি নতুন করে মোকদ্দমা বা নতুন করে মামলা করা লাগবে কিনা। তাহলে ওখানে কিন্তু বলা আছে যে নো নিউট্রাল ফর ইম্প্রপার অ্যাডমিশন অফ রিজেকশন অফ দ্য এভিডেন্স, সাক্ষ্য আইনের 167। তার সাক্ষ্য আইনের যে লাস্ট ধারা সেটা হচ্ছে 167। সেখান থেকে একটা ছোট্ট প্রবলেম 5 মার্কে দিতে পারে যে নো নিউট্রাল ফর ইম্প্রপার অ্যাডমিশন অর রিজেকশন অফ দ্য এভিডেন্স। তাহলে ইম্প্রপার অ্যাডমিশন আর রিজেকশন যদি হয় তাহলে কি পুনরায় ট্রায়াল করতে হবে কিনা? পুনরায় ট্রায়াল করতে হবে না। যদি একবারে ন্যায় বিচার বিঘ্নিত হয় তাহলে আদালতের অনেকগুলো স্টেপ আছে, সেই স্টেপে প্রতিকার আছে, কিন্তু ইন জেনারেলি শুধুমাত্র ছোট্ট একটা অ্যাডমিশন বা কোনো সাক্ষ্য যেটা নেওয়ার কথা ছিল নেওয়া হয় নাই, এই কারণে পুনরায় বিচার করা যাবে না। অর্থাৎ তাদেরকে ছাড়াই যদি আদালত প্রকৃত সিদ্ধান্ত নিতে পারে তাহলে এটা কোনো ফ্যাক্ট না। যেমন আমাদের এই যে এই ধরনের ধারা কিন্তু অনেক জায়গায় আছে। আমার চার্জের ক্ষেত্রে আমরা কি বলি, চার্জে 2 ধরনের ভুল আছে, একটা সাধারণ ভুল, একটা গুরুতর ভুল। তাহলে সাধারণ ভুল 125-এ যেটা হচ্ছে সেটার জন্য কিন্তু কোনো কিছু হচ্ছে না, চার্জের কোনো সমস্যাই হচ্ছে না। কিন্তু আরেকটা কোথায় আছে 132-এ না ইয়াসিন ভাই, বা চার্জ 132-এ গুরুতর ভুল, হ্যাঁ 132-এ গুরুতর ভুল আর 232-এ গুরুতর ভুল আর 225-এ সামান্য ভুল। জি জি রাইট। তাহলে 225-এ হচ্ছে যে সাধারণ ভুলের কারণে চার্জের কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু 232-এ যখন গুরুতর ভুল হচ্ছে তখন কিন্তু ওই দ্বন্দ্বটাই আদালত বাতিল করে দিতে পারবে, অথবা পুনরায় চার্জ গঠন করে নতুন করে উচ্চ আদালত কি করতে পারবে, তাকে আবার বিচার করার জন্য বলতে পারে। সো গুরুতর ভুলটা খুব ইম্পর্টেন্ট। আবার সাক্ষ্য আইনের 167 তো কি বলছে, নো নিউট্রাল ফর ইম্প্রপার অ্যাডমিশন অর রিজেকশন অফ দ্য এভিডেন্স, মানে শুধুমাত্র ইম্প্রপার অ্যাডমিশন নিলেন বা ভুলভাবে কাউকে সাক্ষ্য নিলেন বা সাক্ষ্য বাদ দিলেন, এই কারণেই একটা মামলা নতুন করে বিচার করা লাগবে না। সো বেসিকটা যদি আমাদের ক্লিয়ার থাকে আমি মনে করতেছি যে আমরা ইনশাল্লাহ ভালো কিছু করব। আর মুসাবিদা নিয়ে কারো কাছে যদি পারফেক্ট একদম আদালতে যেটা প্র্যাকটিস হয় এরকম যদি ড্রাফটিং কারোর কাছে থেকে থাকে কাইন্ডলি গ্রুপে দিবেন, অনেকের সমস্যা হচ্ছে। যেমন আমি কখনো আদালতে যাই নাই, সো আমি অ্যাকচুয়াল ফরম্যাটটাই আসলে পাচ্ছি না বা বুঝতেছি না। সো কারোর কাছে যদি থাকে কাইন্ডলি গ্রুপে দিয়ে। আর ড্রাফটিং এটা প্র্যাকটিসের বিষয়, ড্রাফটিং কিন্তু মুখস্থ করার বিষয় না, মুখস্থ করে গেলেও কেউ ড্রাফটিং পারবে না। সো ড্রাফটিংটা যেহেতু প্র্যাকটিসের বিষয়, এটা প্রতিদিন একটু করে প্র্যাকটিস রাখতে হবে। আর প্রবলেমেটিক প্রশ্নগুলো মাথা খাটানোর বিষয়, এখানে কোন বইয়ে কি উত্তর দিছে ওটা কখনোই মুখস্থ করতে যাবেন, ওই প্রবলেম আসবেই না। ওই প্রবলেম দিয়ে উদাহরণ দেখবেন, উদাহরণ দিয়ে আসলে কি ধরনের প্রবলেম আসতে পারে। নিজে যদি প্রবলেম তৈরি করতে পারেন প্রবলেম সলভ করতে পারবেন, নিজে যদি প্রবলেম তৈরি করতে না পারেন প্রবলেম সলভ জীবনে করতে পারবেন না। সো এই জিনিসটা খুবই ইজি। আমাদের শুরুতে ধরে নিতে হবে যে একজন যদি পাস করি, আমরা যে এই যে 16 জন আছি 16 জনে 16 জনই পাস করব, অন্যরা তো পাস করবো ভাই, আমরাও করব। সো আমরা 25 সাল আর 23 সাল শেষ করলাম এবং কোন জায়গা থেকে প্রশ্ন আসতেছে সেগুলো নিয়ে আলোচনা করলাম। তারপরে 22 সালে আরো সহজ প্রশ্ন আসে ভাই, সকল দোষ স্বীকারোক্তি স্বীকারোক্তি, কিন্তু সকল স্বীকারোক্তি দোষ স্বীকারোক্তি নয়। ওই স্যার গতকাল যেটা বলছে ওটা 22 সালে আসছিল। আসামি পুলিশের হেফাজতে থাকাকালীন আসামির নিকট প্রাপ্ত তথ্য কতকালে প্রমাণ করা যাবে? যতটুকু আলামত বিষয়ে সে দিবে এবং যতটুকু আলামত উদ্ধার করা যাবে ততটুকু। এর বাকি সে কিভাবে কি করছে না করছে, কি খাইছে, কোন জায়গায় গেছে না গেছে, এগুলো না। পুলিশের সঙ্গে সাক্ষীর সম্পর্ক হচ্ছে আলামত নেই,
কোন অস্ত্র দিয়ে সে খুন করছে এবং খুন করার পর তার হাত পা গুলো কোথায় ফালাই দিছে, এই হাত পা উদ্ধার করা এবং খুনের অস্ত্র সংগ্রহ করা, এবং যদি কেউ এই খুনের জন্য টাকা পয়সা দেয় ওই টাকা পয়সার লেনদেনের চিঠিপত্র সংগ্রহ করা বা টাকা সংগ্রহ করা। এই যে আলামত গুলোই মুখ্য জিনিস। তাছাড়া পুলিশের কাছে সারাদিন যদি বলে যে আমি এইভাবে 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 খুন করছি, খোসাই মারছি, এ করছি সে করছি, ওটার কোনো যৌক্তিকতাই নাই। সো শুধুমাত্র আলামত বিষয়ে পুলিশের সঙ্গে সম্পর্ক। তাহলে 22-এর কতে এই প্রশ্ন আসলো। খতে বলা হচ্ছে চা বাগান বিক্রয়ের দলিলে নকশা সন্নিবেশিত হলো, নকশার ভুলবশত বাগানের চতুর্দিকে রাস্তা অন্তর্ভুক্ত করা হয় না, যেটা 92-এর সেকশন 92-এর ব্যাখ্যা থেকে উদাহরণ থেকে এই প্রশ্নটা আসছে। অর্থাৎ দলিল বিষয়ে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে না। এই জিনিসটা যদি মনে রাখেন তাহলে উত্তরটা সহজ। চা বাগানে যে রাস্তা নকশা সংগ্রহ মানে সংযুক্ত করে না এই বিষয়ে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে না, এটাই হচ্ছে উত্তর। দেওয়ানি ও ফৌজদারি মামলায় প্রমাণের দায় কি ভিন্ন রূপ? অবশ্যই ভিন্ন রূপ। আপনি বার্ডেন অফ প্রুফের ওই জায়গাটা যদি সুন্দর সূক্ষ্মভাবে পড়েন তাহলে ওখানে দেওয়ানি মামলার জন্য একরকম করে দেওয়া আছে, ফৌজদারি মামলার জন্য কিন্তু একরকম করে দেওয়া আছে। শুধুমাত্র 101টা কমন রাখছে। যে কোনো কিছু প্রমাণ করতে চাই, কাউকে অভিযুক্ত করতে চাই, দেওয়ানি মামলায় তো প্রমাণ করা, আর ফৌজদারি মামলায় তো অভিযুক্ত হিসেবে সাব্যস্ত করা। সো যে করতে চায় তাকে প্রমাণ করতে হবে। কিন্তু 102-এ কিন্তু এটা সিভিল নেচার, যে মোকদ্দমায় হারবে তাকেই প্রমাণ করতে হবে। তাহলে 102টা সিভিল নেচার। 103 নম্বর সেকশন আবার ক্রিমিনাল নেচার, প্লি অফ এলিবি বা অন্য কোনো প্রাসঙ্গিক ঘটনা প্রমাণ করতে চাই। তবে সিভিলেও যে এটা দেওয়া যাবে না তা না, কারণ সিভিলের অনেকগুলো কিছু কিছু অপরাধ রয়েছে, যেমন মানহানি, সিভিল টাইপ অপরাধে কিন্তু মানহানি যদিও ক্রিমিনাল অপরাধ, বাট সিভিলেও আপনি এটা করতে পারেন, তখন যাই কিন্তু এই জিনিসটা প্রমাণ করা যায়। মানে যে বিষয়ে মানহানির কথা বলছে সে ডিভাইসটা সে ইউজই করতে পারে না, তাহলে এটা অন্য একটা জিনিসের অবতারণা করলো না। সো 103 অনুযায়ী সেটা প্রাসঙ্গিক। 104টা অবশ্যই ক্রিমিনাল নেচার। 105 ক্রিমিনাল নেচার। 106 ক্রিমিনাল নেচার, স্পেশালি উইদিন নলেজ। আর 104 কি বলেছে? এভিডেন্স অ্যাডমিসিবল, অর্থাৎ আপনি ডাইং ডিক্লারেশন আপনি প্রমাণ করতে যাচ্ছেন, তো ডাইং ডিক্লারেশন আপনি বক্তব্যটা ক্যারি করলেন, কিন্তু ওই ব্যক্তি আদতে মারা গেছে কিনা ওটাকে প্রমাণ করতে হবে না। তাহলে বলো আমাদের যে প্রশ্নটা আসলো চা বাগানের, তাহলে দলিল বিষয়ে কোনো মৌখিক সাক্ষ্য ওখানে গ্রহণযোগ্য হবে না। আর দেওয়ানি ফৌজদারি মামলায় যে বার্ডেন অফ প্রুফ সেটা কিন্তু এক একটার ক্ষেত্রে এক এক, যেমন ওনারশিপ প্রমাণ করা, এটা সিভিল নেচার, দেওয়ানি প্রকৃতির ওনারশিপ 110 নম্বর সেকশন। তাহলে অ্যাক্টিভ ইন কনফিডেন্স কত? এটা 111, এটাও সিভিল নেচার, অ্যাক্টিভ কনফিডেন্স। অর্থাৎ একটা চুক্তি হইলে চুক্তি উকিল আর মক্কেলের মধ্যে হইলো, তাহলে মামলা প্রমাণ কে করবে? উকিল করবে। কারণ কি? মক্কেলের থেকে উকিলই বেশি জানে কথাবার্তা। তাহলে কে প্রমাণ করবে? টিচার প্রমাণ করবে, কারণ ছাত্র থেকে টিচার বেশি জানে। সো এই যে বার্ডেন অফ প্রুফ এটা কিন্তু দুই ভাগে বিভক্ত হয়ে ওখানে আসে, আমাদেরকে ওটাই প্রমাণ করে দেখাইতে হবে যে এগুলো সিভিল নেচারের, এগুলো ক্রিমিনাল নেচারের। সাক্ষীর বিশ্বাসযোগ্যতা কিভাবে অভিশংসন করা যায় সংশ্লিষ্ট আইনের আলোকে উত্তর দিন। তাহলে সাক্ষীর বিশ্বাসযোগ্যতা, ইমপিচিং ক্রেডিট অফ উইটনেস, 155 যে 3টা ক্ষেত্র আছে ওটাও দিবেন। সে ঘোষ গ্রহণ করছে কিনা, তার পূর্বে একটা বক্তব্য দিছে, পরবর্তীতে আরেকটা বক্তব্য দিচ্ছে, তাহলে তার বক্তব্যটাই কন্ট্রোভার্সি হচ্ছে, অর্থাৎ পূর্বের বক্তব্যের সঙ্গে এই বক্তব্য মিলতেছে না, তাহলে এইভাবেও তার ক্রেডিট অফ উইটনেস মানে ইমপিচমেন্ট করা যায়, অর্থাৎ তার যে বিশ্বাসযোগ্যতা সেটা অভিশংসন করা যায়। এখন তার বিশ্বাসযোগ্যতা সম্পর্কে ডাউট করাইলে কার লাভ? লাভ হচ্ছে আসামির। কেননা সকল কোর্ট ডাউট অফ বেনিফিট কে পায়? আসামি পায়। ডাউট অফ বেনিফিট কিন্তু রাষ্ট্রপক্ষ পায় না, ইনফরম্যান্ট পায় না, ফরিয়াদিও পায় না। ডাউট অফ বেনিফিট যেহেতু আসামি পায়, সুতরাং আসামির কাজই হইল, আসামি পক্ষের কাজ হবে যত প্রকার এই যে ইমপিচমেন্ট করা, অভিশংসন করা, ডাউট সৃষ্টি করা,
সাক্ষ্যের যে বিশ্বাসযোগ্যতা সেটা দুর্বল করে দেয়া। তাহলে 146 আর 155 দিয়ে এই জিনিসটা প্রমাণ করতে হবে। 22 শেষ, 21টা একটু দেখলে আমাদের এনাফ, কারণ এই যে 20-21-এর পর থেকে প্রশ্নের প্যাটার্ন আলাদা। আগে শুধুমাত্র 1-2টা জায়গা থেকে বারবার প্রশ্ন হয়েছে, এরপর থেকে এই যে 20-এর পর থেকে 21 থেকে মানে প্রশ্নগুলো ছিটাই বিটাই হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে হচ্ছে। 21-এর প্রশ্নটা হচ্ছে যে সাক্ষ্য প্রদানের জন্য যোগ্য ব্যক্তিকে, ওই যে 118 ওই জায়গা থেকে প্রশ্ন আসছে। তাহলে খতে বলা হচ্ছে যে দেওয়ানি মোকদ্দমায় ডিগ্রি পেতে গেলে বাদীকে অবশ্যই তার নিজের মোকদ্দমা প্রমাণ করতে হবে। সেম জিনিস, যে যেটা প্রতিকার দাবি করে তাকেই সেটা প্রমাণ করতে হবে। বাদী বিবাদীর দুর্বলতার উপর নির্ভর করতে পারে না। এভিডেন্সের আলোকে প্রমাণের দায়িত্ব সংক্রান্ত নীতির আলোকে মন্তব্যটি ব্যাখ্যা করুন। অর্থাৎ যে কোনো বিষয় দাবি করবে প্রমাণের দায়ভার হচ্ছে তার। এখানে বিবাদী শক্ত না বিবাদী নরম, বিবাদীর কাছে এভিডেন্স আছে কি নাই, বিবাদী অনেক দুর্বল ব্যক্তি, বিবাদী বিদেশ আছে, বিবাদী হচ্ছে যে এই সম্পর্কে মামলা সম্পর্কে কিছুই জানে না, এগুলো বিবেচনা। আপনার নিকটে সাক্ষী প্রমাণ কতটুকু আছে, দলিল কতটুকু আছে, আপনার কনফিডেন্স কতটুকু আছে, এটাই মুখ্য জিনিস। বিবাদী মানে দুর্বল না সবল এটা বিবেচনা। আর সাক্ষ্য আইনের বার্ডেন অফ প্রুফের নীতি অনুযায়ী যে কোনো বিষয় দাবি করবে সেটা তাকেই প্রমাণ করতে হবে। সো এই প্রশ্নটাও সহজ। 2 নম্বর প্রশ্ন আসছে যে কোন কোন ক্ষেত্রে দলিলের লিখিত বিষয়বস্তুর বিরুদ্ধে মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য। যেটা বললাম, দলিলের লিখিত বিষয়বস্তুর উপরে মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য। আপনার 22-এ দেখবেন, 22 নম্বরে কি দলিলের বিষয়বস্তু যদি এরকম হয় যে দলিলের অথেন্টিসিটি নিয়ে, দলিলের নির্ভেজালতা নিয়ে, এটা সঠিক কিনা এই প্রশ্ন যদি ওঠে, তাহলে সেখানে মৌখিক সাক্ষ্য দেওয়া যায়। 22-এর কত ডিজিটাল বিষয়ে ডিজিটাল দলিল, এটা যদি তার সঠিকতা নিয়ে প্রশ্ন ওঠে তাহলে সেখানেও মৌখিক সাক্ষ্য দেওয়া যায়। এরপরে মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে 91-এর 3 নম্বর ব্যাখ্যায় আছে, 92-এর ক, খ এবং গ নাম্বার শর্তে আছে। তারপরে 95 অনুযায়ী যদি সরল বিশ্বাসে এমন একটা চুক্তি করে, ডকুমেন্ট করে, যে ডকুমেন্টে আনমিনিং কোনো কিছু নির্দেশ করে, অর্থাৎ ওটা অর্থই প্রকাশ করে না, ওই দলিল করা না করা সমান হয়ে গেছে, ওখানে মৌখিক সাক্ষ্য যদি না দেওয়া হয় তাহলে ওই দলিলটা সুপ্রতিষ্ঠিত হবে না। 95 অনুযায়ী, 95 সেকশন অনুযায়ী কিন্তু ওখানে আবার মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে। 96 অনুযায়ীও দেওয়া যাবে, 97 অনুযায়ী দেওয়া যাবে, 98 অনুযায়ী দেওয়া যাবে। 98 যেমন হচ্ছে যে বিদেশি শব্দ, দুর্বোধ্য শব্দ, আঞ্চলিক শব্দ, তারপরে কোনো কারিগরি বিষয়, কোনো বৈজ্ঞানিক বিষয়, এই বিষয় কিন্তু সবাই জানে না, আদালতও জানে না, উকিলও জানে না, কেউ জানবে না। কারিগরি বিষয় কি উকিল জানবে? জানবে না। সো এই বিষয়গুলো এক্সপার্ট কাউকে কি করতে হবে? মৌখিক সাক্ষ্য বা মৌখিক বিবরণ দ্বারা বুঝাই দিতে হবে। সুতরাং দলিলের বিষয়বস্তুতে আমাদের 22-এর ক, তারপরে আমাদের হচ্ছে যে 91-এর 3 নম্বর ব্যাখ্যা, 92-এর 1, 2, 3 নম্বর শর্ত, 95, 96, 97, 98 দলিল বিষয়ে মৌখিক সাক্ষ্য দ্বারা এখানে প্রমাণ করা যায়। এই প্রশ্নটা শেষ। তারপরে কি প্রশ্ন আসছিল? একটা প্রবলেম আসছিল। প্রবলেমটা কি? খতে আপনার মক্কেল আপনাকে জানান যে তিনি একটি জাল দলিল ব্যবহার করে কোনো সম্পত্তি দখল নিতে চান, বিধায় আপনার কাছে তার মোকদ্দমা পরিচালনা করার জন্য অনুরোধ করেন। আপনি বিষয়টি স্থানীয় আইনজীবী সমিতির সভাপতি ও সেক্রেটারিকে জানান। আপনি এর দ্বারা কোনো আইন লঙ্ঘন করেছেন কি? পেশাগত কার্যক্রমের অংশ হিসেবে প্রাপ্ত তথ্য প্রকাশে একজন আইনজীবীর স্বাধীনতা ও সীমাবদ্ধতা ব্যাখ্যাপূর্বক এভিডেন্স অ্যাক্ট 1872 সালে উত্তর দিন। খুবই সহজ উত্তর। 126-এ বলা হচ্ছে যে প্রফেশনাল কমিউনিকেশন। তাহলে প্রফেশনাল কমিউনিকেশনে ওখানে 2টা শর্ত যুক্ত করছে। একটা হচ্ছে যে আপনি যেদিন থেকে আইনজীবী হিসেবে, ওই মক্কেলের আইনজীবী হিসেবে নিযুক্তি লাভ করবেন, তারপরে যে ঘটনাগুলো ঘটবে সেই ঘটনাগুলো দ্বারা যদি কাউকে কি করা, প্রতারণা করা, কারোর সঙ্গে জালিয়াতি করা, দেশ বিরোধী কাজ করা, সাধারণ জনগণের
মানে ক্ষতি করা, এরকম যদি কোনো সাক্ষ্য তৈরি করে বা ষড়যন্ত্র করে পেপার তৈরি করে, তখন ওই বিষয়ে আপনি সাক্ষী দিতে পারবেন। কিন্তু আপনার নিযুক্তির আগে একটা দলিল এখানে বলল যে সে জাল দলিল আগেই করছে, করে এসে মক্কেলকে বলছে, জনাব আমার এই যে জাল দলিল করছি, এটা আমি ওই সম্পত্তিটা দখল নিতে চাই, আপনি আমার পক্ষে মানে উকিল হিসেবে নিযুক্ত হন। এই জিনিসটা উনি প্রকাশ করতে পারে না। প্রিভিলেজ কমিউনিকেশনের শর্ত অনুযায়ী যে প্রফেশনাল যে কমিউনিকেশন আছে, পেশাগত যে যোগাযোগ আছে, এটা লঙ্ঘন করছে। সুতরাং তিনি একদম যে আমাদের যে আছে না, ক্যানন অ্যান্ড প্রফেশনাল ইথিক্স অ্যান্ড কন্ডাক্ট অ্যান্ড এটিকেট যেটা আছে বার কাউন্সিলের, এটা অনুযায়ী তিনি অসৎ আচরণ করেছেন। এটা আর যেহেতু মানে কোন একটা গোপন বিষয় যদি হয়, প্যানেল কোডে যদি এই সংক্রান্ত কোনো শাস্তি থাকে, সেটাও তিনি করেছেন। সুতরাং তিনি এই কাজটি যে সেক্রেটারিকে জানাইছেন, সভাপতিকে জানাইছেন, এটা পেশাগত লঙ্ঘন করেছেন, যেটা সাক্ষ্য আইনের 126 এবং ওই যে আমাদের ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেটের প্রকাশ্য লঙ্ঘন। তাহলে 21 এই যে প্রশ্ন হচ্ছে এখন, আমিনুল ভাই প্রশ্ন তো এরিয়া আমরা দেখছি, এখন কিছু বলেন দেখি ভাই। আলহামদুলিল্লাহ, আপনি যে আলোচনাগুলো করলেন খুব সুন্দর হয়েছে। তবে আসলে আগানোর ব্যাপারে দিক নির্দেশনা ইনশাল্লাহ স্যার আছেন, উনি দিবেন।